নমস্কার বন্ধুরা, আমি মানিক পুনরায় তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক। আজকের আলোচ্য বিষয় আমার 1984। এটির লিখেছেন বা এটির লেখক হচ্ছেন জর্জ অরওয়েল। এটি একটি ডিস্টোপিয়ান নোভেল বলার আগে আপনাদেরকে জানতে হবে ইউটোপিয়ান নোভেল। আসলে এই ডিস্টোপিয়ান নোভেলটি ইউটোপিয়ান নোভেলকে বিকৃতি করে বা তার বিরুদ্ধে লেখা। আসলে আমরা ইউটোপিয়ান উপন্যাসগুলিতে আমরা দেখতে থাকি যে আমাদের যে বর্তমান সোসাইটি থেকে সেটা একটা সম্পূর্ণ একটা অদূর দূরে ভবিষ্যতের একটা সোসাইটি, যেখানে কাল্পনিকভাবে একটা সোসাইটি বা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়, যেখানে মানুষ তার ফ্রি মতো ঘুরতে পারে, মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারে, এবং যেখানে মানুষের মধ্যে কোথাও এই শত্রুতা নেই, মানুষের মধ্যে কোনো রাগ হিংসা নেই, তারা সবাই যেন সুখে আনন্দিতে বাস করতে থাকে। এই রকম সোসাইটি কিন্তু আদৌ কোনো অস্তিত্ব নেই। তোমরা যদি ভেবে দেখো, যদি একটা লেখা সুলতানা বেগম রোকেয়ার একটা লেখা শর্ট স্টোরি যেটা হচ্ছে সুলতানাস ড্রিম, ওইখানেও সেই একই রকমভাবে একটা সুন্দর ইউটোপিয়ান সোসাইটিকে দেখানো হয়েছে। আসলে ইউটোপিয়ান এই যে কনসেপ্টটা এসছে থমাস মোরের একটি উপন্যাস যেটার নাম ছিল ইউটোপিয়া, যেটার আসল যদি টাইটেলটাকে যদি আমরা ভাঙি বা ডিকোড করি, আমরা ওর অর্থ যেটা পাই সেটা হচ্ছে এ কান্ট্রি অফ নোহেয়ার। মানে ইউটোপিয়া বলে কিন্তু আদৌ কোনো কান্ট্রি বা দেশ নেই। এইরকম ইউটোপিয়ান কনসেপ্ট কিন্তু আমরা প্লেটোর একটা রিপাবলিকে পেয়েছি, যেখানে এমন একটা রিপাবলিক করতে চেয়েছিল, একটা সোসাইটি করতে চেয়েছিল যেখানে এক কথাই বলতে পারি যে গরু বাঘে এক ঘাটে জল খাবে, এইরকম একটা সোসাইটি। তো এইরকম একটা চিন্তাধারার সম্পূর্ণ বিরোধী একটা উপন্যাস হচ্ছে ডিস্টোপিয়ান উপন্যাস। এই উপন্যাসেও ঠিক একই রকমভাবে কাল্পনিকভাবে কোনো অদূর ভবিষ্যতের একটা ঘটনা দেখানো হয়, যেখানে হ্যাপিনেসের পরিবর্তে এখানে দেখানো হয় স্যাডনেস, যেখানে ফ্রিডমের পরিবর্তে এখানে দেখানো হয় বন্ডেজ বা স্ল্যাভারি। এবং আরও দেখতে পাই যে এখানকার মানুষের মধ্যে ফ্রাইটেন্ড, মানুষের মধ্যে অ্যাফ্রেড, মানুষের মধ্যে ঘৃণা, মানুষের মধ্যে লোকের প্রতি প্রতিহিংসা পরায়ণতা সব কিছু যেন বেশি ফুলে ওঠে বা ফুঁপে ওঠে, এবং মানুষের এই অমানবিক চরিত্রটা তুলে ধরা হয় এখানে। আর এই রকম উপন্যাস অনেকে লিখেছেন, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন ওই গোল্ডিংয়ের লেখা একটা উপন্যাস যার নাম হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইজ, এবং অল্ডাস হাক্সলে লিখেছেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সেরকম আমাদের আজকের উপন্যাস অর্থাৎ আজকের আলোচনার বিষয় 1984 একটি ডিস্টোপিয়ান উপন্যাস। তবে উপন্যাসে যাওয়ার আগে প্রথমে আমরা জানব জর্জ অরওয়েলের সম্পর্কে, অর্থাৎ লেখক পরিচিতি জানব। জর্জ অরওয়েল, যার আসল নাম কিন্তু এরিক আর্থার ব্লেয়ার, অর্থাৎ জর্জ অরওয়েল হচ্ছে তার ছদ্মনাম। জর্জ অরওয়েল 1903 খ্রিস্টাব্দে ভারতে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আমাদের কাছে খুব আনন্দের বিষয়, যদিও জর্জ অরওয়েল একজন ইংল্যান্ডের প্রখ্যাত লেখক, কিন্তু তিনি কিন্তু আসলে কিন্তু আমাদের ভারতেই জন্মগ্রহণ করেন। আসলে তার জন্মের সময় তার বাবা কিন্তু এইখানে অর্থাৎ ইন্ডিয়াতে ব্রিটেনের সিভিল সার্ভিসের অফিসে কাজ করতেন। তারপরে সেই বছরে যেই বছর তিনি জন্মগ্রহণ করেন, তার মা কিন্তু তাকে নিয়ে ফিরে যান ইংল্যান্ডে এবং সেখানেই বড় হতে থাকেন। যখন তার বয়স একটু বাড়ে, তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করা হয়। আর এই বোর্ডিং স্কুলে থাকাকালীন তার সমাজের প্রতি যে তার যে আসল যে দৃষ্টিভঙ্গি তার সেখানেই ফুটে ওঠে, অর্থাৎ ক্লাস ডিভিশন, মানুষের মধ্যে যে দূরত্বটা, সেখান থেকেই তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। আসলে বাচ্চাকাল থেকেই তিনি একটা একগুঁয়ে টাইপের বলতে পারি এমন একটা ছেলে ছিলেন, এবং তিনি সবার সাথে খুব বেশি মিশতে পারতেন না। অর্থাৎ তখনকার সমাজে যে মানুষের সবার কাছে সবার মন সমান থাকতো না, তাই তিনি নিজেকে একবারে গুটিয়ে রাখার মতো থাকতেন, এবং তার ফলে তার একমাত্র সঙ্গী ছিল বই। তারপরে যখন পড়াশোনার কাজ সমাপ্ত হয়, তখন তিনি যান বুর্মাতে। বুর্মা হচ্ছে বর্তমান যার নাম হচ্ছে মায়ানমার। ওখানে তিনি একটা কাজের সূত্রে যায়, যে কাজটা হিসেবে তিনি যেখানে জয়েন করেছেন সেটা ছিল ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ। আর এই নিয়ে তার কিন্তু লেখা আছে, একটা এসে, খুব সুন্দর লেখা, পড়ে নেবেন, দ্য সুপার অ্যানিমেটেড ম্যান, খুবই সুন্দর লেখা। এবং এই ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ যখন তিনি ছিলেন, পুলিশ হিসেবে কাজ করছিলেন, তার অভিজ্ঞতা নিয়ে লেখা। এবারে তিনি 1927 সালে ইংল্যান্ডে ফিরে এলেন।
এবং তারপরে একটা ছদ্মনাম নিলেন, যেটা তার বর্তমান আমরা তাকে আমরা যে নামে চিনি, জর্জ অরওয়েল, এবং লিখলেন একটা সুন্দর একটা প্রবন্ধ যার নাম ছিল ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন। এটা লিখলেন 1933 খ্রিস্টাব্দে। আসলে এই লেখার মাধ্যমে তিনি দেখালেন একজন ইয়ং রাইটার যখন তিনি লেখার কাজে নিযুক্ত হন তখন তার সামনে কত রকমের সমস্যা আসে, কত রকমের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হয় এই নিয়ে। তারপরে আমরা জানি জর্জ অরওয়েলের মধ্যে একটা গুণ সবথেকে বেশি ফুটে উঠছে, সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা, সাধারণ মানুষের পক্ষে, সমাজের পক্ষেই তার লেখা ছিল। শুধু লেখা নয়, তার জীবনেও তিনি তা করে গেছেন। তিনি স্পেনে গেছিলেন এবং স্পেনে দ্য ওয়ার্কার্স পার্টি অফ মার্কসিস্ট ইউনিফিকেশন পার্টির অন্তর্গত হয়ে কাজ করছিলেন এবং এমনকি তিনি স্প্যানিশ গৃহযুদ্ধে যেটা হয়েছিল 1936 সাল থেকে 1939 সাল, তিনি কিন্তু সেখানে কিন্তু লড়াই করেছিলেন। যদিও তাকে ফিরে আসতে হয়, আসলে তিনি একজন ফ্যাসিস্ট স্নাইপারের হাতে আহত হয়েছিলেন এবং তারপরে স্থির করেন যে তিনি ফিরে আসবেন। কিন্তু আমি বলে ফেললাম আর তা তো হয় না, কারণ তখনকার সময়ে অর্থাৎ রাশিয়ান রিভলিউশনের সময় একটা বিশেষ বড় একজন নেতৃত্বের আহ্বান ঘটে, অর্থাৎ আবির্ভাব ঘটে। তিনি হচ্ছেন জোসেফ স্ট্যালিন। ইয়েস, জোসেফ স্ট্যালিন হচ্ছে খুবই নিষ্ঠুর প্রজাতির একজন মানুষ, প্রকৃতির মানুষ। তিনি অরওয়েলকে একজন বিশ্বাসঘাতক এবং তাকে অ্যান্টি ফ্যাসিস্ট বলে চিহ্নিত করলেন। রাতারাতি অরওয়েল এবং তার স্ত্রী সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হলো গোপনে। এবং এই সমস্ত ঘটনাগুলি যেন মনে হবে যখন আমরা 1984 উপন্যাসের আমরা যখন সামারাইজেশন করবো, যেন একই উত্তেজনা, একই চাপ যেন ফিল করতে পারবো এই উপন্যাসের মধ্যে। এছাড়া যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে, তিনি তখন ইংল্যান্ডের একটা কর্পোরেশন অফিসে কাজ করতেন প্রোপাগান্ডা ছড়ানোর হিসাবে। কিন্তু সেই প্রোপাগান্ডা ছড়ানোর সময়, অর্থাৎ সেই কাজটি করার সময় তিনি যখন আনএথিক্যাল, ইমোরাল কোনো কিছু জিনিস দেখতেন, তিনি কিন্তু তার বিরোধিতা করতেন। আর এই সমস্ত বিরোধিতা আমরা দেখব এখানকার আমাদের এই 1984-এর একটা প্রধান চরিত্র উইনস্টন স্মিথের মাধ্যম দিয়ে। এরপর 1945 সালে তিনি প্রকাশ করলেন তার রূপকাত্মক উপন্যাস, নাম অ্যানিম্যাল ফার্ম। অবশ্যই এটাও আমি আলোচনা করব, আমার পরবর্তী আলোচনার পার্টে এটাই পড়বে। অর্থাৎ অ্যানিম্যাল ফার্মে আমরা দেখব কিভাবে রাশিয়ান রিভলিউশনটাকে দেখানো হয়েছে সেখানকার চরিত্র শূকরগুলির মাধ্যম দিয়ে। সেখানে শূকরগুলির মাধ্যম দিয়ে দেখানো হয়েছে তখনকার তদানীন্তন রাশিয়ান লিডারদের। এরপরে 1949 সালে তিনি প্রকাশ করলেন আমাদের বর্তমান উপন্যাস 1984। তারপরে এটাই তার সবথেকে বেশি সুনাম চারদিকে ছড়িয়ে দেয় এবং বিখ্যাত হয়ে যান জর্জ অরওয়েল। এই মহান লেখকের তার মৃত্যু ঘটে 1950 সালে। এই হচ্ছে মোটামুটি লেখক পরিচিতি। এবারে আমরা একটু টাইটেলে যাব, অর্থাৎ এই 1984 হওয়ার কারণ কি। তিনি লিখছেন প্রকাশ করছেন 1949 সালে, কিন্তু এটাকে টাইটেল কেন দিচ্ছেন বা 1984? আসলে যখন অরওয়েল এই পাণ্ডুলিপিটা নিয়ে যখন প্রকাশকের কাছে যায়, প্রকাশক তখন দেখেন যে টাইটেলটা অরওয়েল ভেবে রেখেছেন এমনই, দ্য লাস্ট ম্যান ইন ইউরোপ। কিন্তু ওই যিনি প্রকাশক তিনি বলেন, না, তুমি একটু অন্য ধরনের ভাবনা ভাবো। তখন একটা সিম্বলাইজিং টাইটেল ভাবতে গিয়ে, অর্থাৎ ভবিষ্যৎকে সূচিত করে এমন একটা টাইটেল ভাবতে গিয়ে লেখক ভেবে ফেললেন 1984। অর্থাৎ তিনি লিখেছেন উপন্যাসটি 1948-এ, অর্থাৎ 1948 সালে। জাস্ট কি করলেন, ওই শেষের দুটো ডিজিট 48টাকে উল্টে দিলেন। অর্থাৎ এটা একটা অনুমান করা যায় আর কি। তাই অর্থে এটা আমরা জানতে পারি যে এইরকমভাবে তিনি 1984টা নামকরণ করেছেন। এবারে আমরা একটু উপন্যাসের চরিত্রের দিকে একটু আমরা নাটক বলছি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে উইনস্টন স্মিথ এবং তিনি একটা আউটার পার্টি অর্থাৎ ইনার পার্টির হয়ে কাজ করতেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে সবসময় আউটার পার্টি। তিনি সবসময় ইনার পার্টির এই অন্তর্গত যে তাদের সব নীতি এবং তাদের সব আইনগুলোকে তিনি কিন্তু প্রচণ্ডভাবে ঘৃণা করতেন। এবং আমরা দেখব কিভাবে তার মধ্য দিয়ে বা তার উপরে কীভাবে অকথ্য অত্যাচারের মাধ্যমে এই ইনার পার্টি, যাকে আমরা বিগ ব্রাদার বলে জানি, ওনারা কীভাবে তাদের আধিপত্য কর্তৃত্ব বিস্তার করছে। এরপরে পরবর্তী চরিত্র বিগ ব্রাদার হচ্ছে একটা দীর্ঘ চিত্রাকার, একটা পোস্টাকার, যেটা পোস্টারের মধ্যে থাকা একটা ছবি বলতে পারি, কিংবা টেলিস্ক্রিনের মধ্যে অর্থাৎ টিভির
পর্দার মধ্যে দেখতে পাই এমন একজন চরিত্রকে। আসলে তিনি সূচিত করছে একটা পার্টি, অর্থাৎ বিগ ব্রাদার পার্টি বা ইনার পার্টির একটা প্রতীক হিসেবে তিনি কিন্তু এখানে স্থাপিত হয়েছে। আদৌ কিন্তু এরকম বিগ ব্রাদার বলে কোনো চরিত্র আমরা উপন্যাসে দেখব না, জাস্ট তার একটা চরিত্র অর্থাৎ তার চরিত্রটা ফুটে উঠবে একটা ছবির মাধ্যমে, এবং তার মাধ্যম দিয়ে, তার মুখনিসৃত কিছু কথার মাধ্যমে, কিছু বাণীর মাধ্যম দিয়ে গোটা ওশিয়ানিয়া দেশটি শাসিত হবে। এরপরে পরের চরিত্র হচ্ছে ওব্রায়ান হচ্ছে ইনার পার্টির একজন সদস্য, এবং প্রথমত আমরা দেখতে পাই যে জর্জ অরওয়েল, অর্থাৎ আমাদের যেখানে জর্জ অরওয়েলের যে প্রোটাগনিস্ট উইনস্টন স্মিথ, তিনি ইনাকে ভেবে ফেলবেন যে ইনি ইনার পার্টির বিরুদ্ধে, কিন্তু আদৌ কিন্তু ইনি নন। ইনি হচ্ছেন একজন প্রকৃত একজন সৎ একজন ইনার পার্টির সদস্য, এবং ইনি একমাত্র ব্যক্তি যিনি দেখব কীভাবে উইনস্টন স্মিথকে একের পর এক অত্যাচার দিয়ে যাবে এবং তার শেষ পরিণতি ডেকে আনার পর্যন্ত তাকে নিয়ে চলে যাবে। এরপরে নেক্সট চরিত্র হচ্ছে জুলিয়া হচ্ছে একজন যুবতী মহিলা, এবং কিন্তু যিনি তখনকার সময়ে মহিলাদের যে বিভিন্ন লিডারশিপ হতো তিনি কিন্তু সামলাতেন। লিডারশিপ না হলেও তিনি কিন্তু দলে কিন্তু খুব ভালোভাবে যোগদান করতেন, এবং তাছাড়া উইনস্টনের সাথে একটা মধুর সম্পর্কে কিন্তু তিনি যুক্ত ছিলেন। আমরা দেখব অবশেষে নাটকের তারা দুজনেই কিন্তু দুজনকেই চিনতে পারবে না, অর্থাৎ নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা করবে, এরকম অনেক কিছু ঘটনা হয়েছে। তারপরে রয়েছে ইমানুয়েল গোল্ডস্টেইন, এটিও একটি প্রতীক হিসাবে, ইনি কিন্তু আদৌ কিন্তু এই উপন্যাসের চরিত্র হিসাবে, অর্থাৎ বর্তমান নিজের শারীরিক অবস্থান ঘটাবে না। ইনি হচ্ছেন একটা সিম্বল যার মাধ্যমে লোকে একটা হোপ পায়, উইশ পায় যে ইনি ছিলেন একজন ব্যক্তি যিনি এই বিগ ব্রাদারের ফাউন্ডার, কিন্তু পরবর্তীকালে এর বিরোধী হয়ে যায়, এবং এর পথ অনুসরণ করা হচ্ছে অন্যদের পক্ষে, যাতে এই পার্টির বিরুদ্ধে অর্থাৎ ইনার পার্টির বিরুদ্ধে তারা এগিয়ে যেতে পারে, ইনাকে তাদের ইন্সপিরেশন অনুভব করে। এরপরে আমরা দেখব মিস্টার চ্যারিংটন হচ্ছেন একজন ইংল্যান্ডের প্রখ্যাত একজন ব্যবসায়ী। তিনি খুব দরিদ্র, কিন্তু আসলে দরিদ্র নয়, তার একটা সুন্দর একটা অ্যান্টিক শপ রয়েছে, এবং তারই ঘরের ওপরে যেখানে উইনস্টনকে একটা ঘর ভাড়া দেবেন তিনি। এবং আমরা পরবর্তী সময়ে জানবো যে এই মিস্টার চ্যারিংটন কিন্তু কোনো সাদাসিধে ব্যক্তি নন, তিনি আসলে একজন ছিলেন এই ইনার পার্টির মেম্বার। তারপরে রয়েছে এখানে থট পুলিশ হচ্ছে এক ধরনের পুলিশ যারা কিন্তু কোনো নর্মাল পুলিশ নয়, তারা হচ্ছে সবসময় চারদিকে ছড়িয়ে থাকে, শুধুমাত্র মানুষের মধ্যে কোথায় ত্রুটি, কোথাও যদি কোনো মানুষ যদি কোনো পার্টির বিরুদ্ধে যায় তাকে শুধু তুলে ধরা বা খুঁজে বার করা হচ্ছে তাদের প্রধান কাজ। এছাড়া আরও অনেক চরিত্র রয়েছে, যেমন রয়েছে সাইম, আরও রয়েছে দ্য সিঙ্গিং প্রোল ওমেন, এগুলো আমরা নাটকের সামারাইজেশনের সময় দেখব। ওকে, এবারে আমরা সরাসরি উপন্যাসের সামারাইজেশনে চলে যাচ্ছি। এই উপন্যাসের মোট 3টি বই রয়েছে, সেই 3টি বইয়ের মধ্যে রয়েছে 24টি চ্যাপ্টার। প্রথম বুকে আমরা দেখব 8টি চ্যাপ্টার, সেকেন্ড বুকটাতে 10, এবং তৃতীয় বা সর্বশেষ বইটাতে দেখব 6টি চ্যাপ্টার। বুক 1-এ আমরা দেখি ওশিয়ানিয়াতে এক বাহিনী যার নাম বিগ ব্রাদার টেলিস্ক্রিনের মাধ্যমে মানুষদের ওপর নজর রাখে এবং গোয়েন্দাগিরি করে। টেলিস্ক্রিন হলো এক প্রকার টিভি যা উভয় দিক দিয়ে কাজ করে, অর্থাৎ আউটপুট ও ইনপুট দুটোর ক্ষমতা রাখে। এই টেলিস্ক্রিনগুলি দুই দিক দিয়ে কার্যক্ষমতা রাখার জন্য আমরা দেখতে পাই একদিক দিয়ে তারা জনগণের উপর নজর রাখে, অন্যদিকে দলের ক্রিয়াকলাপের প্রচার, শিক্ষা দেওয়া, শক্তি লাভের উপায়, দলের স্লোগান ইত্যাদি করে থাকে। সারা শহরের দেওয়ালে পোস্টার, আর তাতে রয়েছে স্লোগান ওয়ার ইজ পিস, ফ্রিডম ইজ স্ল্যাভারি অ্যান্ড ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, অর্থাৎ যুদ্ধই হচ্ছে শান্তি, স্বাধীনতাই হচ্ছে দাসত্ব এবং অজ্ঞাতই হচ্ছে শক্তি। এটি একটি রাজনৈতিক দ্বৈত ধারণা বা ডাবল থিঙ্ক যা সমগ্র ওশিয়ানিয়াতে আইনের মতো ছড়িয়ে রয়েছে। এই ডাবল থিঙ্ক এমন একটি ধারণা বা ক্ষমতা যার দ্বারা দুটি পরস্পর বিরোধী ধারণা একই সময়ে গৃহীত হয়ে থাকে, কিন্তু এই ডাবল থিঙ্ক ধারণা পরস্পরকে অর্থহীন করে দেয়, অর্থাৎ যার বাস্তবে কোনো মূল্যই নেই। উইনস্টন স্মিথ দ্য মিনিস্ট্রি অফ ট্রুথ এই কাজ করে। তার কাজ পুরনো ইতিহাস নতুন ইতিহাস করে লেখা, যেখানে তাকে সেই কথাগুলিই লিখতে হয় যা সর্বগ্রাসী পার্টি বা টোটালিটারিয়ানদের কাছে সত্য মনে হয়। আইন, শৃঙ্খলা ও অত্যাচার এর অধিকার রয়েছে দ্য মিনিস্ট্রি অফ লাভের কাছে।
দ্য মিনিস্ট্রি অফ প্লেন্টির মধ্যে অধিকারে রয়েছে অর্থনৈতিক কার্যসমূহ এবং বর্তমান সমাজের বা তখনকার সমাজের অভাবের চিরস্থায়িত্বতা রক্ষা। এরপরে রয়েছে মিনিস্ট্রি অফ পিস, যার হাতে রয়েছে অবিরাম যুদ্ধের অধিকার। উইনস্টন তার ডায়েরি এর মধ্যে তার পার্টির প্রতি ঘৃণা প্রকাশ করে। যখন সে লেখে, এই লেখাই একটি মৃত্যুদণ্ডের মতো অপরাধ অনুভব করতে থাকে। উইনস্টন ভাবতে থাকে সকলের মতো যে ঘটনা তিনি দেখেছিলেন যে চারদিকে ঘটছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেয়। সকালবেলা যখন সে দেখেছিলেন যে সামান্য কারণে দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন তার সহকর্মচারী ওব্রায়েন একজন আগাগোড়া, একেবারে বলতে গেলে পার্টির একজন বিশ্বস্ত সদস্য। কিন্তু উইনস্টন ওব্রায়েনকে না বুঝে নিজেদের মতো অনুমান করে, অর্থাৎ নিজে যেমন পার্টির বিরুদ্ধে আচরণ করে সেই রকম অনুভব করেন, আর তাই জন্য হয়তো তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ ওব্রায়েন ও একজন দলের বিদ্রোহী, এটা ভাবতে থাকে। আর অন্য একজন ছিল এক যুবতী, যাকে প্রথমে আমরা উইনস্টনের কাছ থেকে চিনতে পারি আর ডার্ক হেয়ার গার্ল, অর্থাৎ এক কালো চুলওয়ালা মহিলা। একদিন কাজের সময় উইনস্টন সাইমের সাথে নিউজ স্পিক ডিকশনারি এডিটিং ব্যাপারে আলোচনা করতে থাকে। সাইম এর কাজ পুরনো সুদীর্ঘ শব্দসমূহকে স্ট্যান্ডার্ড ইংলিশ থেকে ছাঁটাই করে কম সংখ্যাযুক্ত শব্দের মাধ্যমে নতুন ভাষায় এই বিগ ব্রাদার পার্টির যে মূল উদ্দেশ্য কথাগুলিকে লেখা। এই নিউজ স্পিক ডিকশনারি সাধারণ মানুষদের কোনো নিজস্ব ধারণা বা কোনো সূক্ষ্ম পরিবর্তনশীল ধারণা প্রয়োগ করতে ক্ষমতা দেয় না। উইনস্টন তারপরে সাক্ষাৎ করতে যায় মিস্টার চ্যারিংটনের সাথে। মিস্টার চ্যারিংটন এর একটি প্রাচীনকালের সামগ্রীর দোকান আছে। মানুষটি খুব সাদাসিধে ও একজন লন্ডনবাসী। তাকে উইনস্টন কে উপরের ঘরে নিয়ে যাওয়ায় এবং সেখানে দেখি যে কোনো টেলিস্ক্রিন কোনো সেই ঘরটাতে নেই। উইনস্টন ভাবে ঘরটি ভাড়ায় নেবে তার গুপ্তবাসের জন্য, এবং যখন সে মিস্টার চ্যারিংটনের দোকান থেকে বেরিয়ে আসে, উইনস্টন পুনরায় ওই ব্ল্যাক হেয়ার্ড গার্লকে দেখতে পায়। তো এইভাবে বুক 1 সমাপ্তি ঘটে। বুক 2, জুলিয়া ওই ডার্ক হেয়ার্ড গার্ল গোপনে উইনস্টনের হাতে একটি কাগজের টুকরো গুঁজে দিয়ে যায়, যাতে লেখা থাকে আই লাভ ইউ। উইনস্টন এবং জুলিয়া তারপর একে অপরের সাথে দেখা করতে থাকে টেলিস্ক্রিন ও মাইক্রোফোন থেকে নিজেদের আড়াল করে। তারা পায় জোরালো, ক্রুদ্ধ, জনবহুল জমায়েতের মাঝে দেখা করে, যাতে তারা অন্যের চোখের আড়ালে একে অপরের হাত স্পর্শ করতে পারে। একবার তারা গির্জার ঘণ্টাঘরের মধ্যে দুজনের প্রেম নিবেদন করে। অবশেষে উইনস্টন মিস্টার চ্যারিংটনের অ্যান্টিক শপের উপরতলাটি ভাড়ায় নেয়, আর সেখানেই তারা একে অপরের সাথে প্রায় সাক্ষাৎ করে। উইনস্টন প্রায়ই এক বৃদ্ধ মহিলাকে লন্ড্রি করতে করতে গান গাইতে দেখে। সে মনে করে মহিলাটি খুব সুখী ও স্বাধীন। অন্যান্য নিচু পদস্থ অর্থাৎ কম মাইনেভুক্ত কর্মচারী মানুষদের মতো সেও হয় অফ দ্য র্যাডার পার্টির কাছে, কারণ অধিকাংশ ওই সমস্ত কর্মচারীদের বাড়িতে কোনো প্রকার টেলিস্ক্রিন নেই। উইনস্টন বুঝতে পারে এই নিষ্ঠুর আইনধারী পার্টির উৎখাত তখনই সম্ভবপর হবে যখন ওই নিম্নস্তরীয় কর্মচারীরা বুঝতে পারবে তাদের শক্তি এবং তারা গর্জে উঠবে। একদিন কাজ চলাকালীন ওব্রায়েন উইনস্টনকে ডাক পাঠায় তার সুন্দরভাবে সজ্জিত অ্যাপার্টমেন্টে থাকার জন্য। জুলিয়া ও তার সাথে যায় এবং তারা ওব্রায়েনকে জানায় তারা ব্রাদারহুড পার্টিতে যোগ দেবে। ওব্রায়েন তাদের একের পর এক গা ছমছমে করে ওঠার মতো প্রশ্ন করতে থাকে, কারণ হিসাবে যে তারা জানতে চায় কেন এই ব্রাদারহুড পার্টিতে জয়েন করবে। জুলিয়া এর একমাত্র কারণ সে উইনস্টনের কাছ থেকে আলাদা হতে পারবে না। ওব্রায়েন তাকে নিযুক্ত করে এবং পরিকল্পনা করে উইনস্টনকে বিপ্লব বিরোধী একটা নেতা এমানুয়েল গুলস্টেনের ম্যানিফেস্টো আনিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই ম্যানিফেস্টোটির আরেকটি নাম ছিল দ্য বুক। পরবর্তী সময়ে আমরা দেখি
ওই অ্যান্টিক শপের উপরের তলায় উইনস্টনকে ওই ম্যানিফেস্টো অর দ্য বুকটি জোরে জোরে পড়তে থাকে, জুলিয়াকে শুনতে থাকে। তখনই দেওয়ালে একটা ছবির পেছন থেকে একটা গলার স্বর ভেসে ওঠে, আর তারা বুঝতে পারে ঘরের মধ্যেই গোপনে রয়েছে টেলিস্ক্রিন। তার পর মুহূর্তেই মিস্টার চ্যারিংটন ও থট পুলিশ আসে এবং মিস্টার চ্যারিংটন নিজের আসল পরিচিতি জানায় যে সে একজন গোঁড়া নিষ্ঠাবান সদস্য ইনার পার্টি, অর্থাৎ ওই ব্রাদারহুড বা বিগ ব্রাদারহুড নয়, বিগ ব্রাদারের। এইভাবে বুক 2 এর পরিসমাপ্তি ঘটে। বুক 3, উইনস্টন ও জুলিয়া দুজনকে আলাদাভাবে রাখা হয়েছে। সম্ভবত দুজনকে আলাদা আলাদা জেলে বন্দি করা হয়েছে। উইনস্টনকে অন্যান্যদের মতো ভিন্ন মত অর্থাৎ পার্টির বিরুদ্ধে অর্থাৎ ইনার পার্টির প্রতি ভিন্ন মত প্রদানের অপরাধে অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সাথে রাখা হয়। করুণভাবে বারবার এক অনুরোধ করতে থাকে জেলারকে যে তাকে যেন রুম নম্বর 101-এ না নিয়ে যাওয়া হয়। তারপর ওব্রায়েন প্রবেশ করে এবং উইনস্টন বুঝতে পারে সেও ইনার পার্টির এক অন্যতম সদস্য। এক প্রহরীও আসে এবং উইনস্টনকে নিয়ে যাওয়া হয় এক গোপন কক্ষে এবং তাকে অনবরত আঘাতের পর আঘাত করা হতে থাকে। শুধু তাই নয়, তার সঙ্গে থাকে বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচার। এই অত্যাচার চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে না স্বীকার করছে। এই স্বীকার করা এমন এক অপরাধ যেটা উইনস্টন করেছে তা নয়, বরং তাকে স্বীকার করতে হবে এমন কিছু অপরাধ যা উইনস্টন আদৌ করেনি। ওব্রায়েন উইনস্টনের ওপর পাশবিক অত্যাচারের মাত্রা কখনো মাত্রাতিরিক্ত করে দেয়, তবুও উইনস্টনের কাছে যা সত্য এবং জুলিয়ায়ের প্রতি কোনো প্রকার বিশ্বাসঘাতকতামূলক বাক্য উচ্চারণ সে করে না। তথাপি অবশেষে তাকে ওব্রায়েন যা বলে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। একদিন রাত্রে উইনস্টন চিৎকার করে ওঠে জুলিয়া নামে। এর কাছ থেকে আমরা বুঝতে পারি যদিও সে ওব্রায়েনের হাতের পুতুল, তবু তার অন্তরে এখনও রয়েছে মনুষ্যত্বটা। উইনস্টনকে তারপরে নিয়ে যাওয়া হয় ওই রুম 101-এ। রুম 101 এমন একটি জায়গা যেখানে অপরাধীদের সহ্য করতে হয় এক দুঃস্বপ্নময় নরকের অত্যাচার। ওব্রায়েন উইনস্টনকে এক খাঁচা ভর্তি ক্ষুধার্ত ইঁদুর দেখায় এবং বলে এই ইঁদুরগুলিকে ছেড়ে দেওয়া হবে এবং উইনস্টনের মুখ তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। উইনস্টনের ইঁদুরের প্রতি প্রচণ্ড আতঙ্ক থাকায় শীঘ্রই অজ্ঞান হয়ে পড়তে থাকে। তারপর যখন তার প্রায় অবস্থা নিঃশেষ, তার সম্পূর্ণ মানসিক অবস্থা নিস্তেজ, সে চিৎকার করে ওঠে, ডু ইট টু জুলিয়া। উইনস্টনকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আমরা তাকে দেখতে পাই তার প্রিয় ক্যাফেতে। তার ওজন এখন অনেক বেড়ে গেছে। সে এখন মিনিস্ট্রির হয়ে ভালো চাকরি করে। তার কাছে এখন অনেক টাকা, যে টাকা দিয়ে যে কোনো প্রকার মদ, যত পরিমাণ মদ সে কিনতে পারে। সে এখন মদের মধ্যেই বেঁচে থাকে। সে এখন মাথা ঘামায় না এটা ঠিক না বেঠিক। সে তখন ডাবল থিঙ্ক বা দ্বৈত ধারণায় বিশ্বাসী। একদিন উইনস্টন জুলিয়াকে রাস্তায় দেখতে পায় এবং নিজেরা স্বীকার করে তারা একে অপরের হাতে বিশ্বাসঘাতকতা করেছে। তারা খুব সংক্ষেপে কথা বলে, কিন্তু তাদের সাথে কথা বলার মাধ্যমে কোনো যোগসূত্র আছে বা আদৌ ছিল কিনা তা বোঝা যায় না। একেবারে উপন্যাসের অন্তিমে আমরা দেখতে পাই উইনস্টন টেবিলের উপর পড়ে থাকা ঘন ধুলের মধ্যে হিসাব করছে। সে হিসাব করে 2 + 2 = 5 এবং দেওয়ালে বিগ ব্রাদারের পোস্টারের দিকে তাকায় এবং নিজেকে বলতে থাকে, এত সুন্দর মুখযুক্ত মানুষের সাথে সে কি কখনো বিদ্রোহ করতে পারে? এইভাবে উপন্যাসটির পরিসমাপ্তি ঘটে। এই উপন্যাসে আমরা অজস্র থিম দেখতে পাই। তার মধ্যে বিশেষ কয়েকটি থিম হলো ক্লাস স্ট্রাগল, অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে সবসময় বিরোধিতা। এখানে আমরা ইনার পার্টি বা বিগ ব্রাদার পার্টিকে যদি আমরা ধরি, তাকে বলবো পাওয়ার স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, যারা তাদের কর্তৃত্ব আরোপণ করছে মিডল ক্লাস ও
লোয়ার ক্লাস পিপল, লোয়ার ক্লাস ওয়ার্কিং ক্লাস পিপলদের মতো তাদের উপরে যেন একটা পশুর উপর যেমন অমানবিক অত্যাচার করা হয় তেমন। আর এই ক্লাস স্ট্রাগল শুধুমাত্র উপন্যাসে নয়, আমাদের বর্তমান সমাজেও দেখতে পাই। এই উপন্যাসে আরেকটি বিশেষ বড় থিম হচ্ছে ফ্রিডম অ্যান্ড অপারেশন। একদিকে আমরা দেখতে চলেছি যে কিভাবে উইনস্টন ফ্রিডমের জন্য ছটপট করছে, অন্যদিকে রয়েছে অপারেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি ওব্রায়েন, মিস্টার চ্যারিংটন এবং বিগ ব্রাদারের মতো মুখের মধ্যে। এছাড়া উপন্যাসের আরও থিমের মধ্যে রয়েছে ফিয়ার, ভয় অ্যান্ড হেট, এই যে দুটি জিনিস অ্যাজ এ মিনস অফ কন্ট্রোলিং পাওয়ার। অর্থাৎ এই বিগ ব্রাদার বা ইনার পার্টিরা তারা সবসময় মানুষকে ভয় দেখিয়ে এবং মানুষের মনে হেট্রেড জমা করিয়ে তাদের উপর কন্ট্রোল তারা আয়োজন করে। এছাড়া রয়েছে ইন্ডিভিজুয়াল থট ভার্সাস মাইন্ড কন্ট্রোল। একদিকে যদি মানুষের নিজস্ব সত্তা বলি তাহলে তুলে ধরতে হয় উইনস্টনকে, অন্যদিকে রয়েছে মাইন্ড কন্ট্রোলিং পাওয়ার, যেটা হচ্ছে এই ইনার পার্টি বা বিগ ব্রাদার পার্টির হাতে। যদি আমরা এই উপন্যাসের আমি কয়েকটা সিম্বলের দিকে তাকাই তাহলে দেখব ইমানুয়েল এই যে গোল্ডস্টেইন যে নামটি, অর্থাৎ বিগ ব্রাদারহুডের যিনি ইন্সপিরেশনমূলক পাওয়ার, তিনি কি করছেন আসলে ইদি আদৌ কোনো চরিত্র বা ব্যক্তি আমরা উপন্যাসে কিন্তু দেখতে পাইনি, শুধুমাত্র নামটাই শুনেছি। তিনি উপন্যাসে শক্তি ও আত্মচিন্তা বা সার্বিক চিন্তার সিম্বলাইজ করছে, যা ইনার পার্টি বা টোটালিটারিয়ান বিগ ব্রাদার পার্টি এর বিরোধিতা করে এবং তার প্রতি ঘৃণা প্রকাশ করে এবং মানুষের মনে আশার সঞ্চারক হিসেবে কাজ করে। এরপরের সিম্বল হিসেবে রয়েছে দ্য টেলিস্ক্রিন। এটি উপন্যাসে ইনার পার্টি এর নজরদার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি সিম্বলাইজ করছে এক অপরিসীম ক্ষমতা, একটি পার্টির যার ক্ষমতার মাধ্যমে মানুষের উপর প্রাইভেট জীবনেও পার্টির হস্তক্ষেপ প্রয়োগ করতে তাদের কোনো কিছুই অসম্ভব মনে হচ্ছে না। এরপরে রয়েছে নিউজস্পিক ডিকশনারি। এই নিউজস্পিক ডিকশনারি প্রচলিত ইংরেজি ভাষার অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থযুক্ত, যা ইনার পার্টির উদ্দেশ্য প্রণীত অর্থ, কম ওয়ার্ড বিশিষ্ট ডিকশনারি। এটির দ্বারা অরওয়েল প্রমাণ করতে চাইছে যে মানুষের সমগ্র চিন্তা শক্তি, ভাবনা শক্তিকে প্রাধান্য না দিয়ে কিভাবে পার্টিরা মনে করে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের বহিঃপ্রকাশ করছে। এরপরের সিম্বল হচ্ছে বিগ ব্রাদার। বিগ ব্রাদার এই এক দীর্ঘকায় মুখ আমরা দেখতে পাই মানুষের ঘরে ঘরে, টেলিস্ক্রিনের পর্দায় বা দেওয়ালের পোস্টারে। বিগ ব্রাদার হলো ইনার পার্টির একটি সিম্বল, যা মানুষদের অনবরত স্মরণ করিয়ে চলেছে, যা তারা পার্টির কাছে নিজেদেরকে কখনো আড়াল করতে পারবে, যে তারা নিজেদেরকে কখনো আড়াল করতে পারবে না। আমরা সর্বদা জেনে এসেছি বিগ ব্রাদার যে আমাদের বাড়িতে রয়েছে, অর্থাৎ যে কোনো বাড়িতে অনেকজন ভাইয়ের মধ্যে এসে হচ্ছেন বড় ভাই, ফ্যামিলির একটি বড় স্তম্ভ, যার সাহায্যে পরিবারের সুখ, শান্তি, নিরাপত্তা সূচিত হয়। কিন্তু এখানে ঠিক উল্টো, যা মানুষকে বাধ্য করায় ডাবল থিঙ্ক এ বিশ্বাস করতে এবং প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করাতে। এরপরে শেষে আমরা দেখতে পাই 2+2=5। এরা কি সিম্বল করে? এটার সাহায্যে পার্টি এর অসীম ক্ষমতা প্রকাশ করানো হয়েছে, যেখানে মানুষকে মিথ্যা বলে গণ্য করতে বাধ্য হতে হচ্ছে, মিথ্যাকে সত্য বলে গণ্য করতে বাধ্য হচ্ছে। মানুষরা সবাই জানে এটি ভুল, কিন্তু তবুও তাদের এটিকে মেনে চলতে হয়, আর তা না হলে তাদের সহ্য করতে হয় পাশবিক অত্যাচার। এরপরে রয়েছে রেন্টেড রুম, যেটা মিস্টার চ্যারিংটনের ঘরের ওপরে নিয়েছিল উইনস্টন। এটি সূচিত করছে এক সাময়িক নিরাপত্তা, অর্থাৎ মিথ্যা আশার আলো, এক মুক্ত জীবনের জন্য, যা কখনো কিন্তু সেই আলোর দিশারি হতে পারেনি। এরপরে রয়েছে শেষ সিম্বল বলবো, যদিও আরও অনেক সিম্বল রয়েছে, তবে এটি আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ সিম্বল, তা হচ্ছে সিঙ্গিং প্রোল ওমেন। এটি সূচিত করেছে দরিদ্র নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা যারা স্বাধীন আজ, কারণ তাদের কাছে নেই টেলিস্ক্রিন, আর তার কাছে আছে শুধুমাত্র ফ্রিডম, স্বাধীনতা, আনন্দ, আর অন্যদের কাছে রয়েছে আতঙ্ক। এই চিত্রের মাধ্যমে অরওয়েল সূচিত করতে চাইছে ওশিয়ানিয়া এর রিভলিউশনের আগের মুক্ত অবস্থা, যখন তারা ছিল স্বাধীন, আর যখন এই রিভলিউশন চলে তখন কেমনভাবে এই অবস্থার অবনতি ঘটেছে। তো এই হচ্ছে মোটামুটি 1984 উপন্যাসের সার্বিক আলোচনা। যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের থেকে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।